আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? বিবি অনার্স থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে লাইভ ক্লাস 3 হবে। আমরা ইতিমধ্যে অনার্স থার্ড ইয়ারের অলরেডি 2টা লাইভ ক্লাস নিয়ে নিছি। আশা করি ক্লাসগুলো সবাই দেখছো। তো আজকের কস্ট অ্যাকাউন্টিং থেকে চ্যাপ্টার 2টার নাম হলো অ্যান ইন্ট্রোডাকশন টু কস্ট টার্মস অ্যান্ড পারপোসেস, অর্থাৎ বিভিন্ন প্রকার ব্যয়ের পরিচিতি এবং উদ্দেশ্য। এই চ্যাপ্টারে আমরা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধারাবাহিকভাবে করাবো। আশা করি সবার কাছে আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে। তারপরও যদি কোনো সমস্যা থাকে একটু কমেন্ট সেকশনে জানাবা, এবং লাইভে যারা জয়েন হবা রিকোয়েস্ট করব লাইভটা একটু শেয়ার করে দিবা, বন্ধুবান্ধবদের মেনশন করে শেয়ার করে দিবা, তাইলে সবার উপকার হবে। যেহেতু এটা ফ্রি লাইভ ক্লাস, সবাই যেন জয়েন হয়ে উপকৃত হয়। যেহেতু ফর্ম ফিল আপ আমাদের চলতেছে বা অনেকের ফর্ম ফিল আপ হয়ে গেছে, সময় আমাদের বেশি নেই, যে কোনো সময় রুটিন চলে আসতে পারে। সেজন্য উচিত হবে যে জাস্ট টাইমে ক্লাসগুলো লাইভ ক্লাসগুলো জয়েন হয়ে কোনো প্রবলেম থাকলে সেটা কমেন্টের মধ্যে জানানো। তো আজকের যে চ্যাপ্টার সেটার বেসিক কনসেপ্ট আমার আসলে ক্লিয়ার করার কিছু নাই, কারণ এই চ্যাপ্টারটা তোমরা যারা এইচএসসিতে কমার্সে ছিলা তারা কিন্তু এই চ্যাপ্টারটার অনেকাংশ করছো। আমি একটু সেখানে মনে করাই দিই। তোমাদের উৎপাদন ব্যয় বিবরণী নামে একটা চ্যাপ্টার ছিল, ঠিক আছে? ওই চ্যাপ্টারটাই এখানে আসলে অ্যান ইন্ট্রোডাকশন টু কস্ট টার্মস অ্যান্ড পারপোসেস, অর্থাৎ বিভিন্ন প্রকার ব্যয়ের পরিচিতি এবং উদ্দেশ্য। এই চ্যাপ্টারে আমরা সবাই জানি 7টা স্টেপ ফলো করতে হয়। প্রথম স্টেপটা হলো যে র মেটেরিয়াল ইউজড বের করতে হয়। আমরা র মেটেরিয়াল ইউজড কীভাবে পাই? ওপেনিং র মেটেরিয়ালের সাথে পারচেজ অফ র মেটেরিয়াল যোগ করে পারচেজ রিলেটেড যে খরচগুলো থাকবে সেগুলো যোগ, এবং পারচেজ ডিসকাউন্ট এবং রিটার্ন থাকলে বিয়োগ করে তারপর ক্লোজিং র মেটেরিয়াল মাইনাস করে দিলে আমরা র মেটেরিয়াল ইউজড পাই, মানে স্টেপ 1টা পাই। স্টেপ 1-এর সাথে অর্থাৎ র মেটেরিয়াল ইউজডের সাথে আমরা যখন ডিরেক্ট খরচগুলো যোগ করব, হতে পারে ডিরেক্ট এক্সপেন্সেস, ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট লেবার, এই ধরনের ডিরেক্ট বা প্রত্যক্ষ খরচগুলো যোগ করে দিলেই আমরা দ্বিতীয় স্টেপ যেটা সেটা পাই, সেটা হলো প্রাইম কস্ট। আমি একটু বেসিকটা মনে করাই দিচ্ছি সবাইকে, তারপর সরাসরি অঙ্কে যাব। প্রাইম কস্টের পরে আমরা যদি ফ্যাক্টরি ওভারহেড বা কারখানার উপরি খরচগুলো যোগ করি তাহলে আমরা ওয়ার্ক কস্ট পাই। ওয়ার্ক কস্টের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস যোগ ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস বিয়োগ করে দিলে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পাই বা কস্ট অফ প্রোডাকশন পাই। কস্ট অফ প্রোডাকশনের সাথে আমরা যখন ওপেনিং ফিনিশ গুডস যোগ ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ করব আমরা কস্ট অফ গুডস সোল্ড 1 নাম্বার স্টেপটা পাই। কস্ট অফ গুডস সোল্ডের সাথে তুমি যখন কমার্শিয়াল এক্সপেন্সেস বা বাণিজ্যিক খরচগুলো যোগ করবা তাহলে তুমি টোটাল কস্ট বা কস্ট অফ সেলস পাবা। কস্ট অফ সেলসের সাথে প্রফিট যোগ করে দিলেই 7 নাম্বার স্টেপ সেলস পাওয়া যায়। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি লস থাকে সেটা মাইনাস করে দিতে হয়, মানে টোটাল কস্টের সাথে প্রফিট থাকলে প্লাস আর লস থাকলে মাইনাস করে আমরা 7 নাম্বার স্টেপ যেটা সেলস পাই। এই হলো আমাদের বেসিক কনসেপ্ট, অর্থাৎ একটা কস্ট শিটের যে ফরম্যাট সেটা। তো এই জিনিসগুলো আমরা আসলে যারা এসএসসিতে অ্যাকাউন্টিং পড়ছি বা কমার্সে ছিল তারা কিন্তু এখানে এই জিনিসগুলো পড়ে আসছে। সেজন্য চ্যাপ্টারটা একদম ইজি একটা চ্যাপ্টার, খুব সহজে আয়ত্ত করতে পারবা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে, এবং এখান থেকে ম্যাথগুলো পেয়ে যাবা। এখন আমরা এই চ্যাপ্টারে বি পার্টে কোন ধরনের ম্যাথ আছে, সি পার্টে কোন ধরনের ম্যাথ আসে সেগুলো পর্যায়ক্রমে সলভ করব। তো প্রথমে আমরা পরবর্তী স্লাইডে বা পরবর্তী পেজে গেলাম। পরবর্তী পেজে গিয়ে আমরা বি পার্টের ছোট একটা অঙ্ক নিয়ে আসলাম। তো আমাদের যে বেসিক ক্লাস বা বেসিক আলোচনা করছি হুবহু যে বেসিক ক্লাসের মতো অঙ্ক আসে তা কিন্তু না। একদম আমি বেসিক ক্লাসটা করলেই যে পুরো বেসিক ক্লাসের মতো অঙ্ক হবে না, তার ব্যতিক্রম কিছু থাকে, সেগুলো আমরা অঙ্কের ভিতরে সলভ করার পাশাপাশি আলোচনা করে দিব। তো আমি বি পার্ট থেকে একটা অঙ্ক নিয়ে আসলাম যেটা 2021 সালে আসছিল অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে।
আমরা প্রশ্নটা একটু খেয়াল করি কি বলছে। এবি ম্যানুফ্যাকচারিং হ্যাজ দ্য ফলোইং ইনফরমেশন, অর্থাৎ এবি ম্যানুফ্যাকচারিং নামে একটি প্রতিষ্ঠানে নিচের তথ্যগুলো দেওয়া হলো। এখানে দেখা যাচ্ছে স্টক অফ র মেটেরিয়াল 1/1/2019, অর্থাৎ র মেটেরিয়াল বা কাঁচামালের প্রারম্ভিক মজুদ 1/1/2019 বলতে প্রারম্ভিক মজুদ যে আছে 20,000 টাকা, অর্থাৎ প্রারম্ভিক কাঁচামাল 20,000 টাকা সহজ কথায়। স্টক অফ ফিনিশ গুডস, ফিনিশ গুডসের বাংলা অর্থ হলো তৈরি পণ্য বা তৈরি মজুদ, সেটারও 1/1/2019 ব্যালেন্স, তার মানে এটাও ওপেনিং 70,000 টাকা। এরপরে কি বলছে দেখো, ওয়েজেস মানে মজুরি 10/9 বা অথবা 9/10 ডিরেক্ট টোটাল 4,50,000। খেয়াল করে এখানে ওয়েজেস মোট 4,50,000, 4,50,000-এর মধ্যে তারা বলছে এটার 10/9 অংশ হবে ডিরেক্ট, তার মানে বাকি অংশ ইনডিরেক্ট। এখন কথা হলো এই ডিরেক্ট ওয়েজেস এবং ইনডিরেক্ট ওয়েজেস কোথায় বসে। খেয়াল করবা, ডিরেক্ট ওয়েজেস এটা আমরা যখন ওই যে বলছিলাম র মেটেরিয়াল ইউজ বের করে তার সাথে ডিরেক্ট যোগ হয়, আর ইনডিরেক্ট ওয়েজেস মানে হলো ফ্যাক্টরি ওভারহেড। এখন তোমার প্রশ্ন হতে পারে এখানে তো ডিরেক্ট বলছে, ইনডিরেক্ট তো বলে নাই। খেয়াল করবা, ভগ্নাংশের ক্ষেত্রে যতটুকু ডিরেক্ট বলবে তার বাকি অংশটা ইনডিরেক্ট হবে। তাহলে 10/9 অংশ যদি ডিরেক্ট হয়, ভগ্নাংশের অবশিষ্ট অংশ কত? 10/1 অংশ, মানে আর বাকি আছে 10/1 অংশ। সে 10/1 অংশ ইনডিরেক্ট হবে, আর ইনডিরেক্ট ওয়েজেস বা ইনডিরেক্ট খরচ হলো কারখানার উপরি খরচ, অর্থাৎ বাকি যে 10/1 অংশ এটা কারখানার উপরি খরচ বা ইনডিরেক্ট ওয়েজেস। কিসের? এই 4,50,000 টাকা। তারপর আছে স্টক অফ র মেটেরিয়ালস 31/12/2019। খেয়াল করো, এই স্টক অফ র মেটেরিয়াল দেখো উপরেও আছে, এটার পাশে 1/1/2019 ছিল। একই সালের মধ্যে যদি 1/1/2019 আর 31/12/2019 এরকম থাকে, অথবা 1/1/2022 বা 31/12/2022, মানে একই সালের মধ্যে 1/1/31 থাকলে 1/1 হবে প্রারম্ভিক আর 31/12 হবে সমাপনী। তার মানে স্টক অফ র মেটেরিয়ালসের 31/12 যেটা, এটা হবে সমাপনী। তো এই সমাপনী কত? 15,000। তার মানে কাঁচামালের সমাপনী কাঁচামাল হলো 15,000 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস মানে প্রশাসনিক খরচ বলছে 10% ফ্যাক্টরি কস্ট, মানে ফ্যাক্টরি কস্ট যত তার 10% অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। সেজন্য এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে কোনো টাকা বসায় নেই, এটা ফ্যাক্টরি কস্ট যত হবে তার 10% চার্জ করলে হয়ে যাবে। পারচেজ অফ র মেটেরিয়াল মানে কাঁচামাল ক্রয় করছে 6 লক্ষ টাকা। ড্রয়িং অফিস স্যালারি, ড্রয়িং অফিস স্যালারির বাংলা অর্থ হলো কারখানার অফিসের বেতন। দেখো এই জায়গাটাতে অফিস স্যালারি দেখে অনেকে মনে করে এটা কমার্শিয়াল খরচ বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, না। তার আগে যখন ড্রয়িং আছে তখন বুঝতে হবে এটার পুরাটার বাংলা অর্থ হলো কারখানার অফিসের বেতন, তার মানে এটা ফ্যাক্টরি ওভারহেডের অংশ 20,000 টাকা। ফ্রেড আউট মানে হলো বিক্রয় পরিবহন 12,000 টাকা। এরপরে বলছে ক্যালকুলেট কনভার্সন কস্ট, রূপান্তর ব্যয়। তো এখানে রূপান্তর ব্যয় বলতে আমরা কি বুঝি আসলে? খেয়াল করবা, রূপান্তর ব্যয় আমি আজকে একটা ক্লাসে আলোচনা করছিলাম। রূপান্তর ব্যয় যার ইংরেজি নাম হলো কনভার্সন কস্ট। তো রূপান্তর ব্যয় হলো প্রত্যক্ষ কাঁচামালকে পণ্য পর্যন্ত মানে পণ্যে রূপান্তর করার জন্য যেসব ব্যয়গুলো হয় তাদেরকে মূলত রূপান্তর ব্যয় বলে বা কনভার্সন কস্ট বলে। তাহলে রূপান্তর ব্যয় সমান আমরা বলতে পারি প্রত্যক্ষ উৎপাদন মজুরি প্লাস কারখানার উপরি ব্যয়, অর্থাৎ প্রত্যক্ষ উৎপাদন ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করে আমরা কনভার্সন কস্ট বের করব। এটা বি পার্টের একটা প্রশ্ন, সেই জন্য খুব ছোট একটা প্রশ্ন। আমরা এখন কনভার্সন কস্টটা ক্যালকুলেশন করব। দেখো, কনভার্সন কস্ট সমান ডিরেক্ট ওয়েজেস প্লাস ফ্যাক্টরি ওভারহেড। এখন ডিরেক্ট ওয়েজেস, আমাদের যে ওয়েজেস আছে দেখো এখানে ডিরেক্ট বলছে যে ডিরেক্ট মানে ওয়েজেস 4,50,000, এই 4,50,000-এর 10/9 অংশ ডিরেক্ট। তার মানে ডিরেক্ট ওয়েজেস হবে 4,50,000-কে 10 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করলে 4,05,000 আসবে, অর্থাৎ ডিরেক্ট ওয়েজেস হবে 4,05,000। অর্থাৎ এই 4,50,000-এর ভিতরে ডিরেক্ট আছে 10/9 আর ইনডিরেক্ট আছে বাকি অংশ। তার মানে 10/1 অংশ হবে ইনডিরেক্ট,
যেহেতু 10/9 অংশ বলছে, তো ভগ্নাংশের আর বাকি অংশ আছে 10/1 অংশ। এখন ডিরেক্ট ওয়েজেস সূত্রটা আবার একটু খেয়াল করো। কনভার্সন কস্টের সূত্র কি? ডিরেক্ট ওয়েজেস প্লাস ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ডিরেক্ট ওয়েজেস আমরা বের করলাম, 4,50,000কে 10 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করলে 4,05,000। এরপরে সূত্রের প্লাস চিহ্নটা বসাবো। এবার ফ্যাক্টরি ওভারহেড কোনগুলো হবে খেয়াল করো। তো আমি আগে বলছিলাম ওয়েজেসের মধ্যে ডিরেক্ট থাকলে সেটা ডিরেক্টেই যাবে, আর ইনডিরেক্টটা ফ্যাক্টরি বা কারখানার উপরই খরচে যাবে। তাহলে এখানে ইনডিরেক্ট ওয়েজেস এই যে 10/1 অংশ যেটা, সেটা প্লাস ড্রয়িং অফিস স্যালারি মানে কারখানার অফিসের বেতন যেটা, সেটা। তাহলে ফ্যাক্টরি ওভারহেডের ভিতর কি কি আসতেছে? ইনডাইরেক্ট ওয়েজেস আসতেছে প্লাস ডিরেক্ট ড্রয়িং অফিস স্যালারি মানে কারখানার অফিসের বেতন। ড্রয়িং অফিস স্যালারির বাংলা অর্থ হলো কারখানার অফিসের বেতন। তাহলে আমি ডিরেক্ট ওয়েজেস 4,05,000 আগে বের করছি, সেটা বসাইলাম, সূত্রের প্লাস চিহ্ন দিলাম। এরপরে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করে তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনডাইরেক্ট ওয়েজেসটা একটু বের করব। কিভাবে? ওই যে ওয়েজেসের যে 4,50,000 টাকা দেখতে পারছো, সেটার যেহেতু 10/9 অংশ ডিরেক্ট আর 10/1 অংশ সেটাই হবে ইনডাইরেক্ট। তার মানে 4,50,000কে 10 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে 45,000। এখন অনেকের প্রশ্ন হতে পারে, স্যার এখানে তো 10/1 অংশ কোথাও বলা নাই। না, কিছু কথা বলা থাকবে না, কিছু কথা তোমাকে বুঝে নিতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে যতটুকু ডিরেক্ট বলছে, বাকি যে ভগ্নাংশ থাকবে সেটা ইনডিরেক্ট। তাহলে 4,50,000-এর 10/1 অংশ ইনডিরেক্ট করলে 45,000। তারপরে সূত্রে প্লাস চিহ্ন দিলাম, ড্রয়িং অফিস স্যালারি প্রশ্ন থেকে দেখে মানটা বসাইলাম 20,000। বসানোর পরে এখন আমরা একটু সরল করে নিব, থার্ড ব্র্যাকেটটা তুলে নিলাম, ওইখান থেকে 45,000 পাইছি, প্লাস চিহ্ন দিয়ে 20,000, 45 এবং 20,000 যোগ করলে 65,000। তার আগে ডিরেক্ট ওয়েজেস আমরা অলরেডি বের করে রাখছি 4,05,000। এই 4,05,000 ডিরেক্ট ওয়েজের সাথে ফ্যাক্টরি ওভারহেডের 65,000 যোগ করে দিলেই 4,70,000 যেটা, সেটাই হবে কনভার্সন কস্ট বা রূপান্তর ব্যয়। তাহলে বি পার্টের অঙ্কগুলা একটু খেয়াল করবা, একটু মনোযোগ দিয়ে দেখলে একদম ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে? তাহলে প্রথম অঙ্কটা আমি বি পার্ট থেকে কোন ধরনের অঙ্ক আসে, তোমাদের পরীক্ষা আসছে এরকম একটা প্রশ্নকে বেস করে বুঝাইলাম, যেন তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়ে। হ্যাঁ, আসলে এই ধরনের প্রশ্নই তো আসে। এরপরে আমরা সি পার্টে যে ম্যাথগুলো আসে সেগুলোতে যাব। আমি পরবর্তী পেজে যাচ্ছি। পরবর্তী পেজে চ্যাপ্টার 2 থেকেই আরেকটা প্রশ্ন আসলাম। এই ম্যাথগুলো সি পার্টে আসে, একটু বড়। এখানে তোমার অনেকটা বেসিক ক্লাসের সহযোগিতা লাগবে, আবার বেসিক ক্লাসের বাইরে কিছু জিনিস থাকবে, সেগুলো আমরা অঙ্কের ভিতরে আলোচনা করব। তো ক্লাস যদি আওয়াজটা ক্লিয়ার থাকে, একটু আমি রিকোয়েস্ট করব যারা জয়েন করছো বা যারা জয়েন হয়েছো কমেন্ট করে জানাবা আমার আওয়াজটা ক্লিয়ার আছে নাকি। তো প্রশ্নটা একটু খেয়াল করি। দ্য কস্ট ডিপার্টমেন্ট অফ স্বাগতা কর্পোরেশন মেড দ্য ফলোইং ডাটা অ্যান্ড কস্ট অ্যাভেলেবল ফর দ্য ইয়ার 2016। অর্থাৎ স্বাগতা কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানের ব্যয় বিভাগ থেকে নিচের তথ্যগুলো নেওয়া হয়েছে, ফলোইং ডাটা এবং কস্টগুলো নেওয়া হয়েছে 2016 সালে। অ্যাকাউন্টস টাইটেল দেওয়া আছে, অর্থাৎ হিসাবের যে শিরোনাম। ইনভেন্টরির একটা কলাম আছে, ইনভেন্টরিটাকে দুইটা ভাগে ভাগ করছে, খেয়াল করো, একটা জানুয়ারি 1 আর একটা ডিসেম্বর 31। যখন এভাবে দুইটা ভাগে ভাগ করবে, জানুয়ারিটা হবে ওপেনিংয়ের জন্য আর ডিসেম্বরের যেটা 31 সেটা হবে ক্লোজিংয়ের জন্য। তার মানে এখানে দেখো র মেটেরিয়ালসের জানুয়ারির কলামে আছে 34,200 আর ডিসেম্বরের কলামে আসে 49,300। তার মানে র মেটেরিয়ালের ওপেনিংও আছে, আবার র মেটেরিয়ালের ক্লোজিংও আছে। ঠিক একইভাবে ওয়ার্কিং প্রোগ্রেসের ওপেনিং এবং ক্লোজিং আছে, কিন্তু ফিনিশ গুডসের দেখো ওপেনিং আছে 48,600 বাট ক্লোজিং নাই, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। তার মানে এই ক্লোজিংটা কিন্তু তোমাকেই বের করতে হবে। ঠিক আছে? প্রশ্নবোধক যেটা আছে, এই ফিনিশ গুডসের যে ক্লোজিং সেটা বের করতে হবে। এখন আমি একটু বলি, এরকম যখন ফিনিশ গুডসের প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে কত টাকা, সেটা বের করার একটা সূত্র আসে, সেটা হলো এই ফিনিশ গুডসের ক্লোজিং ইউনিট বা ইন্ডিং ইউনিটসের সাথে প্রোডাকশন কস্ট পার ইউনিট গুণ দিতে হয়। তাহলে আমাকে এইটার জন্য শুধুমাত্র ফিনিশ গুডসের এই যে ইন্ডিং ভ্যালু, যেটা ইন্ডিং ফিনিশ গুডসের যে ভ্যালু প্রশ্নবোধক চিহ্ন আছে, এটার জন্য আমাকে তিনটা জিনিস কাজ করতে হবে। একটা হলো সেটার ফিনিশ গুডসের ইন্ডিংয়ের ইউনিট আছে নাকি দেখতে হবে, তারপরে কস্ট পার ইউনিট, কস্ট প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করতে হবে, তারপরে আমাকে প্রয়োজন হলে প্রোডাকশন ইউনিটও বের করতে হবে।
তো সেগুলো আমরা যখন সমাধানে যাব তখন আরও ডিটেলস বুঝবো। এরপরে বলছে ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি ইকুইপমেন্ট 21,350, অর্থাৎ কারখানা যন্ত্রপাতির উপর অবশ্যই 21,350 টাকা। এখানে বলি এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে 3টা আইটেমের ওপেনিং এবং ক্লোজিং থাকবে। একটা হলো র মেটেরিয়াল বা কাঁচামালের ওপেনিং ক্লোজিং লাগবে, ওয়ার্কিং প্রোগ্রেসেরও ওপেনিং ক্লোজিং থাকতে পারে, ফিনিশ গুডসেরও ওপেনিং ক্লোজিং থাকতে পারে। এরপরের ইনফরমেশনগুলো তোমরা যেভাবে থাকে সেভাবেই খেয়াল করবা। যেমন এই যে ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি ইকুইপমেন্ট 21,350, এটা কিন্তু ওপেনিংয়ের ঘরে বসছে মানে ওপেনিং নয় এটা, ঠিক আছে। এরপরে আসো ইন্টারেস্ট আর্নড 6,300, এটা ক্লোজিংয়ের ঘরে বসছে মানে এটা ক্লোজিং ইন্টারেস্ট আর্ন বোঝাচ্ছে না, এটা রানিং একটা দফা। এরপরে র মেটেরিয়াল পারচেস, কাঁচামাল ক্রয় করছে 3,64,000। তারপরে আছে কত ডিরেক্ট লেবার, 1,62,500, ইনডিরেক্ট লেবার 83,400, ফ্রেড ইন মানে ক্রয় পরিবহন 8,600, মিসুলেনিয়াস ফ্যাক্টরি ওভারহেড মানে বিবিধ কারখানার উপরি খরচ 47,900, পারচেস ডিসকাউন্ট মানে হলো ক্রয় বাট্টা 5,200। এরপরে কি বলছে দেখো, ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারি 1 300 ইউনিটস। অর্থ হলো এই যে ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারির 1 তারিখে অর্থাৎ ওপেনিংয়ের ফিনিশ গুডসের ইউনিট হলো 300 ইউনিট। খেয়াল করবা, জানুয়ারির 1 তারিখ মানে ওপেনিং, তার মানে ওপেনিং ফিনিশ গুডস ইউনিট 300। ডিসেম্বর 31-এর ইউনিট হলো 420 ইউনিট, তার মানে ফিনিশ গুডস ডিসেম্বরের 420 ইউনিট। অল ফ্রম কারেন্ট ইয়ার প্রোডাকশন, অর্থাৎ এই তথ্যগুলো সব চলতি বছরের উৎপাদন থেকে নেওয়া হয়েছে। তার মানে ফিনিশ গুডসের ওপেনিং ইউনিট হলো 300 ইউনিট জানুয়ারির 1 তারিখে যেটা, আর ডিসেম্বরের 31-এর যে ইউনিট 420 এটা ক্লোজিং ফিনিশ গুডস ইউনিট। সোল্ড ডিউরিং 2016, অর্থাৎ 2016 সালে তারা বিক্রি করছে 3,880 ইউনিট অ্যাট দ্য রেট অফ টাকা 220 পার ইউনিট, প্রতি ইউনিট 220 টাকা করে। তার মানে প্রতি ইউনিট 220 টাকা করে 3,880 ইউনিট তারা বিক্রি করছে এই বছর মানে 2016 সালে। এ হলো প্রশ্নের ইনফরমেশন। এখন দেখো করতে বলছে কি, করতে বলছে 1 নম্বরে বলছে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করো। 2 নম্বরে বলছে ইনকাম স্টেটমেন্ট একটি আয় বিবরণী প্রস্তুত করো। তো কস্ট অফ গুডস সোল্ড আমরা যখন বেসিক ক্লাস আলোচনা করছিলাম সেখানে আমরা পঞ্চম স্টেপে কস্ট অফ গুডস সোল্ডের কথা বলছিলাম। তাহলে আমরা যদি একটু স্টেপগুলো আবার খেয়াল করি, এখানে বেসিক ক্লাসটার একটু সহযোগিতা লাগবে। যে প্রথমে আমাকে র মেটেরিয়াল ইউজড বের করতে হবে। র মেটেরিয়াল ইউজড আমরা কিভাবে পাই বলছিলাম, যে ওপেনিং র মেটেরিয়াল যেটা আছে দেখতে পাচ্ছ এই 34,200, এটার সাথে পারচেজ অফ র মেটেরিয়াল বা র মেটেরিয়াল পারচেজ যোগ করব, তারপরে ক্রয় সংক্রান্ত খরচ যেমন ক্রয় পরিবহন ফ্রেড ইন এটা যোগ করব, পারচেজ ডিসকাউন্ট যেটা সেটা বিয়োগ করে, তারপরে ক্লোজিং র মেটেরিয়াল অর্থাৎ 49,300 বিয়োগ করে দিলে 1 নাম্বার স্টেপ পাবো র মেটেরিয়াল ইউজড। এটার সাথে ডিরেক্ট লেবার যোগ করে দিলে 2 নাম্বার স্টেপ প্রাইম কস্ট পাবো। ওই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যেগুলো আছে যেমন ইনডাইরেক্ট লেবার, মিসেলিয়ান ফ্যাক্টরি ওভারহেড অর্থাৎ কারখানার যে উপরি খরচ, এই যে ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি ইকুইপমেন্ট মানে কারখানার যন্ত্রপাতির অবশ্যই, এই 3টা ফ্যাক্টরি ওভারহেড আছে, এগুলো যোগ করে দিলে ওয়ার্ক কস্ট পাবো। ওই ওয়ার্ক কস্টের সাথে এই ওয়ার্কিং প্রোগ্রেসের ওপেনিং যোগ ক্লোজিং বিয়োগ করে আমরা কি পাবো, ওয়ার্ক কস্ট পাবো। ঠিক আছে, সরি এই ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস যোগ ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস বিয়োগ করে দিলে ওয়ার্ক কস্টের সাথে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পাবো। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যেটা 4 নম্বরে পাবো, সেটার সাথে যখন ফিনিশ গুডসের ওপেনিং যোগ এবং ক্লোজিংটা যেহেতু নাই এটা বের করে বিয়োগ করে দিলেই আমরা কস্ট অফ গুডস সোল্ডটা পাবো। তো আমরা সেটা সমাধানে দেখি। পরবর্তী পেজে আসলাম, একটা ঘর রেডি করলাম, স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড নামে, উপরে কোম্পানি বা প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম থাকলে লিখবো আমরা, যে কোম্পানি বা যে কারখানার নাম থাকে, স্বাগতা কর্পোরেশন লিখলাম। স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড, অ্যাকাউন্টস টাইটেল 2টা টাকার ঘর। তো আমি কি বলছিলাম, আমাদের যে প্রথম র মেটেরিয়াল ইউজ বের করতে হয় সেটার জন্য বিগিনিং র মেটেরিয়াল আগে লিখতে হবে। তো আমাদের প্রশ্নে বিগিনিং র মেটেরিয়াল কত আছে, এই যে র মেটেরিয়াল লিখে জানুয়ারির কলামে যে 34,200 এটাই বিগিনিং। ঠিক আছে,
তো এই বিগিনিং র মেটেরিয়াল লিখলাম 34,200, তার সাথে অ্যাড করব কি র মেটেরিয়াল পারচেস। আমাদের র মেটেরিয়াল পারচেস কত আছে, আমরা যদি প্রশ্নে দেখি র মেটেরিয়াল পারচেস আছে দেখো 3,64,000। এই র মেটেরিয়াল পারচেসটা আমরা যোগ করব, কার সাথে যোগ করব, বিগিনিং র মেটেরিয়ালের সাথে যোগ করে আমরা প্রশ্নে এবার খুঁজবো যে ক্রয় সংক্রান্ত কোনো খরচ আছে নাকি। আমরা যদি প্রশ্নের ভিতরে দেখি একটা ফ্রেড-ইন, ফ্রেড-ইনের বাংলা অর্থ হলো ক্রয় পরিবহন, খেয়াল করবা ক্রয় সংক্রান্ত খরচ ক্রয় পরিবহন, এই জন্য এই ক্রয় পরিবহনটা যোগ হবে। তো অ্যাড ফ্রেড-ইন যোগ করলাম, তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের মধ্যে ক্রয় বার্তা আছে, এই যে পারচেস ডিসকাউন্ট, ক্রয় বার্তা, ক্রয় ফেরত এগুলো থাকলে বিয়োগ করতে হয়। তো পারচেস ডিসকাউন্ট 5,200 বিয়োগ করে আমরা 4,01,600 পাইলাম, অর্থাৎ 34,200 সাথে 3,64,000 যোগ 8,600 যোগ এবং পারচেস ডিসকাউন্ট 5,200 বিয়োগ করলে 4,01,600। এটার নাম হবে র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। এই র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ থেকে আমরা যখন ইন্ডিং র মেটেরিয়ালটা মাইনাস করব, আমাদের প্রশ্নে দেখো ডিসেম্বর 31-এর এখানে র মেটেরিয়ালের 49,300 টাকা যেটা দেখতেছ, যেটা ডিসেম্বরের কলামে, সেটাই হবে ক্লোজিং বা ইন্ডিং র মেটেরিয়াল। তো ইন্ডিং র মেটেরিয়াল 49,300 মাইনাস করে দিলেই 3,52,300 যেটা আসবে সেটা হবে র মেটেরিয়াল কনজিউমড বা র মেটেরিয়াল ইউজড। এখন আসো এই র মেটেরিয়াল ইউজ 3,52,300 সাথে ডিরেক্ট যত খরচ আছে, আমাদের প্রশ্নে আমরা দেখতেছি ডিরেক্ট লেবার আছে কত, 1,62,500। এর সাথে যদি ডিরেক্ট ওয়েজেস থাকতো, ডিরেক্ট যে কোনো খরচ থাকলে ওই র মেটেরিয়াল ইউজের সাথে যোগ করতে হবে। এখানে শুধু একটাই আছে যে ডিরেক্ট লেবার 1,62,500, তো এটাই আমরা যোগ করে দিব। যোগ করে আমরা পাইলাম 5,14,800, এটার নাম দিব প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে কারখানার উপরি খরচগুলো যোগ করব। তাহলে কারখানার উপরি খরচ আমাদের প্রশ্নে খুঁজতেছি আমরা কোথায় কোথায় আছে, যেমন ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি ইকুইপমেন্ট, এটার বাংলা অর্থ হলো কারখানার যন্ত্রপাতির উপর অবচয়। যেহেতু কারখানার যন্ত্রপাতির অবচয়, এটার একটা কারখানার উপরি খরচ, সেজন্য এটা হবে। তারপরে আমরা দেখতেছি ইনডাইরেক্ট লেবার, খেয়াল করবা ডিরেক্ট প্রাইম কস্টের আওতায় যায়, আর ইনডাইরেক্ট ওয়েজেস বা ইনডাইরেক্ট লেবার বা ইনডাইরেক্ট যে কোনো খরচ এটা কারখানার উপরি খরচ 83,400, এটা যাবে। এরপরে মিসুলেনিয়াস ফ্যাক্টরি ওভারহেড মানে বিবিধ কারখানার উপরি খরচ 47,900। তাহলে এই তিনটা ফ্যাক্টরি ওভারহেড আমরা এখানে বসাই দিব। অ্যাড ফ্যাক্টরি ওভারহেড লিখে কোলন দিব, কোলন দিয়ে ডেপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি ইকুইপমেন্ট 21,350, ইনডাইরেক্ট লেবার 83,400, মিসুলেনিয়াস ফ্যাক্টরি ওভারহেড 47,900। এই তিনটা যোগ করে 1,52,650 পাইলাম। এটা হলো টোটাল ফ্যাক্টরি ওভারহেড। এটা যখন ওই প্রাইম কস্টের সাথে যোগ করে দিব, অর্থাৎ 5,14,800 টাকা যে প্রাইম কস্ট ছিল সেটার সাথে টোটাল ফ্যাক্টরি ওভারহেড যোগ করে দিলে 6,67,450, এটা হবে ওয়ার্ক কস্ট বা কারখানা ব্যয়। এই ওয়ার্ক কস্টের সাথে এখন আমরা বিগিনিং ওয়ার্কিং প্রোগ্রেস যোগ ক্লোজিং ওয়ার্কিং প্রোগ্রেস বিয়োগ করব। আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি ওয়ার্কিং প্রোগ্রেসে জানুয়ারির ঘরে 81,500, এটা হবে বিগিনিং, আর ডিসেম্বর 31-এর ঘরে 42,350, এটা হবে ইন্ডিং। তো বিগিনিংটা যোগ করব 81,500, ইন্ডিংটা বিয়োগ করে দিব ওয়ার্কিং প্রোগ্রেসে, কার থেকে, ওয়ার্ক কস্ট থেকে। তাহলে অ্যাট বিগিনিং ওয়ার্কিং প্রোগ্রেস 81,500 যোগ করলাম, আমরা পাইলাম 7,48,950, অর্থাৎ ওয়ার্ক কস্ট 6,67,450-এর সাথে 81,500 বিগিনিং ওয়ার্কিং প্রোগ্রেস যোগ করে 7,48,950। এটার একটা নাম দিব কস্ট অফ গুডস প্রসেস ডিউরিং দ্য ইয়ার। এর সাথে ইন্ডিং ওয়ার্কিং প্রোগ্রেস 42,350 মাইনাস করে দিলে 7,06,600 টাকা, এটার নাম হবে কস্ট অফ প্রোডাকশন। এই কস্ট অফ প্রোডাকশনের সাথে এবার ফিনিশ গুডসের বিগিনিংটা যোগ করব। এই যে ফিনিশ গুডসের বিগিনিং জানুয়ারির কলামে 48,600, কিন্তু ডিসেম্বরের কলামে কি আছে, নাই। তাহলে এই ডিসেম্বরের কলামে আমরা যেটা প্রশ্নবোধক চিহ্ন, এটা আমাকে বের করতে হবে। তার মানে 48,600 আছে বিগিনিং ফিনিশ গুডস, বাট ইন্ডিং বা ক্লোজিং ফিনিশ গুডস আমাকে বের করতে হবে। প্রশ্নবোধক চিহ্ন বলতেছে এখানে কত হবে। তো বিগিনিং ফিনিশ গুডসটা যোগ করে দিলাম 48,600, যোগ করে নামলো কস্ট অফ প্রোডাকশনের সাথে 7,55,200। তো এটা যোগ করে আমরা এটার নাম দিব কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এর থেকেই ইন্ডিং ফিনিশ গুডস মাইনাস করব। এখন এই ইন্ডিং ফিনিশ গুডসটা আমাকে প্রশ্নে বের করতে হবে, করে তারপর এই টাকাটা
বসাইতে হবে। তো আমি পরবর্তী পেজে গেলাম। পরবর্তী পেজে ইন্ডিং ফিনিশ গুডস বের করার সূত্র কি বলছিলাম, ইন্ডিং ফিনিশ গুডসের ইউনিটের সাথে কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট গুণ দিব। এখন প্রশ্নে তো ইন্ডিং ফিনিশ গুডস ইউনিট আছে, আমরা যদি প্রশ্নে দেখি, দেখো এই যে ফিনিশ গুডস ইনভেন্টরি জানুয়ারির 1 তারিখের 300 যেটা, এটা ওপেনিং এর ইউনিট। ডিসেম্বর 31 তারিখের যেটা 420 ইউনিট, এটা কিন্তু ক্লোজিং ফিনিশ গুডসের ইউনিট। এই 420 ইউনিটের সাথে মূলত আমাকে কি গুণ করতে হবে, প্রোডাকশন কস্ট পার ইউনিট। কিন্তু প্রশ্নে কোথাও প্রোডাকশন কস্ট পার ইউনিট নাই, সেজন্য আমাকে প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করতে হবে। তো প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করার একটা সূত্র আছে। সূত্র হলো প্রোডাকশন কস্ট অফ প্রোডাকশন যেটা, সেটাকে প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ দিতে হবে, তাইলে আমি কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট পাবো। তাহলে কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট আমার বের করার জন্য কস্ট অফ প্রোডাকশনকে ইউনিট প্রডিউসড বা প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ দিব। কিন্তু প্রশ্নে দেখা যাচ্ছে আবার প্রোডাকশন ইউনিটও দেয়া নেই। এখন তাইলে আমাকে প্রোডাকশন ইউনিটও বের করতে হবে, মানে একটার প্রয়োজনে আরেকটা তোমাকে বের করতে হবে। তাইলে প্রোডাকশন ইউনিট বা ইউনিট প্রডিউসের একটা সূত্র আছে, এই যে এখান থেকে আমরা নোট দিয়ে ইউনিট প্রডিউস সমান, ইউনিট প্রডিউসের সূত্রটা আমার সাথে সাথে মুখস্থ করে ফেলবা। ইউনিট প্রডিউসের আরেক নাম হলো প্রোডাকশন ইউনিট। সূত্র হবে সেলস ইউনিট প্লাস ইন্ডিং ফিনিশ গুডস ইউনিট মাইনাস বিগিনিং ফিনিশ গুডস ইউনিট। আমি আবার বলতেছি, ইউনিট প্রোডাকশন বা ইউনিট প্রডিউসড বা প্রোডাকশন ইউনিট সমান সেলস প্লাস ইন্ডিং ফিনিশ গুডস ইউনিট মাইনাস বিগিনিং ফিনিশ গুডস ইউনিট। এগুলো কিন্তু সব ইউনিট। এখন তুমি খুঁজবা যে প্রশ্নে সেলস কত ইউনিট আছে, ইন্ডিং ফিনিশ গুডস কত ইউনিট আছে, বিগিনিং ফিনিশ গুডস কত ইউনিট আছে, সেটা আমরা প্রশ্নে খুঁজবো। তাহলে প্রথমে সেলস, দেখো এই লাইনে বলছে সেলস ডিউরিং 2016 3880 ইউনিট, তার মানে সেলস পাইছি। এরপরে ইন্ডিং ফিনিশ গুডস, ডিসেম্বর 31 তারিখের যে ফিনিশ গুডসের ইউনিট 420, এটা ইন্ডিং। এরপরে বিগিনিং ফিনিশ গুডস জানুয়ারির 1 তারিখের যেটা ফিনিশ গুডসের ইউনিট, সেটা বিগিনিং। তার মানে সেলসে 3880 ইউনিট, ইন্ডিং 4420 ইউনিট এবং ওপেনিং 300 ইউনিট। এগুলো জাস্ট ওই সূত্রে যে লিখছি সেখানে বসাই দিচ্ছি। এই সেলসের নিচে 3880 ইউনিট, সূত্রের প্লাস চিহ্ন দিলাম। ফিনিশ গুডস, ইন্ডিং ফিনিশ গুডস এখানে 420 ইউনিট দিলাম, সূত্রের মাইনাস চিহ্নটা দিলাম। বিগিনিং ফিনিশ গুডসের এখানে 300 ইউনিট বসাইলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। 3880 থেকে 880 সাথে 420 ইউনিট যোগ করে 300 ইউনিট মাইনাস করে দেখো 4000 ইউনিট বের হবে। এটা হবে ইউনিট প্রডিউসড বা উৎপাদন একক। এখন তুমি যখন উৎপাদন একক পেয়ে গেছো, এবার তুমি কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট বের করতে পারবা। কস্ট অফ প্রোডাকশন পার ইউনিটের বাংলা কি, একক প্রতি উৎপাদন ব্যয়। এটা কিভাবে পাবো, এটা পাবো কস্ট অফ প্রোডাকশন যেটা কিছুক্ষণ আগে বের করছো, সেটাকে এই প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করব। এখন প্রশ্ন হলো স্যার কস্ট অফ প্রোডাকশন কোথায় বের করছি, দেখো আমরা প্রিভিয়াস পেজ, পূর্ববর্তী পেজে যাচ্ছি। এই যে কস্ট অফ প্রোডাকশন কিন্তু তুমি 7,06,600 টাকা অলরেডি স্টেটমেন্টে বের করে রাখছো। এই 7,06,600 টাকাকে অর্থাৎ কস্ট অফ প্রোডাকশনটাকে এই প্রোডাকশন ইউনিট যে 4000 বের করছো নোট করে সেটা দিয়ে ভাগ দিবা। অর্থাৎ 7,06,600 টাকা খরচ হয়েছিল 4000 একক উৎপাদনের জন্য। তাহলে একক একের জন্য কত হবে, ওই 7,06,600 টাকাকে মানে কস্ট অফ প্রোডাকশনকে 4000 ইউনিট দিয়ে ভাগ করলে একক একের উৎপাদন পেয়ে যাবা 176.65 টাকা। অর্থাৎ এক একক উৎপাদন করতে খরচ হয় 176 টাকা 65 পয়সা। এখন তুমি কি পেয়ে গেছো, কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট। কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট পেয়ে গেলেই এই পার ইউনিটের সাথে কস্ট অফ প্রোডাকশন পার ইউনিটের সাথে ইন্ডিং ফিনিশ গুডসের ইউনিট গুণ দিলেই তুমি ভ্যালু অফ ইন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস পেয়ে যাবা। তাহলে আমরা ভ্যালু অফ ইন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস সমান সূত্র আকারে যদি লিখতে চাই, লিখতে পারো এইভাবে, ইন্ডিং ফিনিশ গুডস ইউনিট ইনটু কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট। সরাসরি বসাই দিচ্ছি, তোমরা চাইলে সূত্রটা লিখেও বসাইতে পারবা। এবার ইন্ডিং ফিনিশ গুডসের ইউনিট কত, আমরা কিছুক্ষণ আগে এই সূত্রে বসাইছিলাম। দেখো ইন্ডিং ফিনিশ গুডসের জায়গায় 420 বসাইলাম, 420 ইন্টু সূত্রের ইন্টু দিব। এরপরে কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট 165.65 বসাইলাম। এবার যদি আমরা গুণ করি 420-এর সাথে 176.65, আমি যদি কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট যেটা বের করছি সেটা দিয়ে গুণ দিই, তাহলে আমার ভ্যালু অফ ইন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস পেয়ে যাব 74,193। এখন আমি এই যে
ভ্যালু অফ ইন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস যেটা বের করছি, এটাই আমি এখন আমাকে ওই স্টেটমেন্ট কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট যেটা করছি সেখানে বসাই দেবো। এই যে লেস ইন্ডিং ফিনিশ গুডস ৭৪,১৯৩ বসাই দিলাম। তার মানে এটা ওয়ার্কিং করে আনছি আমরা, এটা না থাকলে এভাবে ওয়ার্কিং করে আনতে হবে। তো ওয়ার্কিংয়ের জন্য কোন ওয়ার্কিংয়ের জন্য কী সূত্র লাগবে সেটা তোমাকে মাথায় একটু সেট করতে হবে। এখন আসো, এই যে ৭,৫৫,২০০ থেকে ইন্ডিং ফিনিশ গুডস ৭৪,১৯৩ মাইনাস করে দিলে ৬,৮১,০৬০ টাকা যেটা সেটাই হবে কস্ট অফ গুডস সোল্ড। তো এখানে কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত বের করতে বলছে, দেখো স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত করছে, সেজন্য অঙ্কটা এখানে শেষ হবে। যদি পুরো কস্ট শিট করতে বলতো, এটার সাথে কমার্শিয়াল এক্সপেন্সেসগুলো যোগ করতে হইতো, যোগ করে টোটাল কস্ট পাইতাম, তার সাথে প্রফিট যোগ করে সেলস বের করতে হইতো। তো এখানে আমরা পরবর্তীতে এই ধরনের অঙ্কে যাব স্টেপ বাই স্টেপ। তো এখানে শুধু কস্ট অফ গুডস সোল্ডটা করতে বলছে, সেটা করে দেখাইলাম। এখন আসো রিকোয়ারমেন্ট 2-তে কি করতে বলছে দেখো। রিকোয়ারমেন্ট 2-তে ইনকাম স্টেটমেন্ট করতে বলছে। ইনকাম স্টেটমেন্ট তো তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে করছো। আয় বিবরণী, আয় বিবরণীর মূল উদ্দেশ্য কি? নেট প্রফিট বা নেট লস হয়েছে নাকি দেখানো। অর্থাৎ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করবা, মাইনাস করে গ্রস প্রফিট বা গ্রস মার্জিন পাবা, সেটার সাথে যদি কোনো ইনকাম থাকে যোগ করে দিলে, বা লস মানে কোনো খরচ থাকলে বিয়োগ করে দিলে তুমি নেট ইনকাম পেয়ে যাবা। এখন আমরা সে কাজটাই করব। পরবর্তী পেজে গেলাম। পরবর্তী পেজে রিকোয়ারমেন্ট 2 স্বাগতা কর্পোরেশন ইনকাম স্টেটমেন্ট লিখলাম, লিখে অ্যাকাউন্টস টাইটেল একটা টাকার ঘর দিলাম। সবার আগে ইনকাম স্টেটমেন্টে সেলস লিখতে হয়, মানে যেটা বিক্রয় করছে বা আয়টা লিখতে হবে আগে। তো সেলস আমাদের তো প্রশ্নের ভিতর আছে, আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি বলছে সেলস ডিউরিং 2016 3,880 ইউনিটস, 3,880 ইউনিট সেলস করছে। অ্যাট দ্য রেট অফ টাকা 220 পার ইউনিট, প্রতি ইউনিট 220 টাকা করে, মানে এক ইউনিট 220 টাকা করে বিক্রি করছে। তাহলে 3,880 ইউনিট কত টাকা বিক্রি করছে? তাহলে আমরা কি করছি, সেলসের জায়গায় 3,880-কে 220 দিয়ে গুণ করলে টোটাল সেলস 8,53,600 টাকা পাইলাম। এখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়, মানে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করব। বিক্রিত পণ্যের ব্যয়ের ইংরেজি কি? কস্ট অফ গুডস সোল্ড। সেটা আমরা কিছুক্ষণ আগে পূর্বের স্টেটমেন্টে বের করে রাখছিলাম। এই যে কস্ট অফ গুডস সোল্ড 6,81,060 টাকা। তো 6,81,060 টাকা বসাই দিলাম। বিক্রয় থেকে অর্থাৎ 8,53,600 থেকে 6,81,060 টাকা মাইনাস করে দিলে 1,72,593 টাকা, এটা হবে গ্রস মার্জিন বা গ্রস প্রফিট। এই গ্রস মার্জিন থেকে যদি কোনো অপারেটিং এক্সপেন্সেস থাকে মাইনাস করব, অপারেটিং ইনকাম থাকলে প্লাস করব। তাহলে দেখো গ্রস মার্জিন আমরা পাইলাম। এখন আমাদের প্রশ্নের ভিতরে এমন একটা দফা আছে, আমরা যদি প্রশ্নে দেখি যে ইন্টারেস্ট আর্ন, খেয়াল করবা ইন্টারেস্ট আর্ন মানে সুদ বাবদ আয় হয়েছে কত টাকা? 6,300। এটা কিন্তু অপরিচালনায়, খেয়াল করবা অপরিচালনায় থাকলেও যোগ হয়, আর অপরিচালন ব্যয় থাকলে বিয়োগ হয়। তো ইন্টারেস্ট আর্ন যেটা 6,300, এটা আমরা যোগ করে দিব কার সাথে? গ্রস মার্জিনের সাথে। যেহেতু এটা আয় সেজন্য, এটা যদি ইন্টারেস্ট এক্সপেন্সেস হইতো তাহলে কিন্তু বিয়োগ করতাম। এখন গ্রস মার্জিনের সাথে ইন্টারেস্ট আর্ন যেটা আয় হয়েছে সুদ বাবদ, সেটা যোগ করে দিলে আমরা নেট ইনকাম 1,78,893 টাকা পেয়ে যাব। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্ট বললে কিভাবে নেট ইনকাম করলাম সেটা দেখাইলাম, এবং কস্ট শিট বা কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট করতে বললে কিভাবে সেটাও দেখাইলাম। তো পরবর্তী অঙ্কে আমরা যাব, তার আগে একটু বলে রাখি, তোমরা যে অঙ্কগুলো দেখবা সেগুলো নিজেদের ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে রাখবা। যদি একবার না বুঝো তাহলে 2বার বা 3বার দেখলে ইজিলি বুঝে যাবা। এই নিয়মের আরও কিছু অঙ্ক তোমাদেরকে করাবো। আমি পরবর্তী পেজে আরেকটা প্রশ্ন নিয়ে আসছি। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে অ্যাকাউন্টিংয়ে 2021 সালে আসছিল। তো এই প্রশ্নটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, তোমরা যদি পারো নিজেরা করবা, আর না পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে মেসেজ দিতে পারবা, অথবা কমেন্ট সেকশনে করাই দিতে বললে আমি পরের ক্লাসে এটা নিয়ে ক্লাস দিব। এই ধরনের আরও ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আসবো। রিকোয়েস্ট থাকবে, ক্লাস যদি তোমরা এভাবে ফ্রিতে ক্লাস পেতে চাও, একটু বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে সবাইকে একটু অর্গানাইজ করে নিবা, এবং বিভিন্ন কলেজের গ্রুপ তৈরি করে নিবা। তোমরা যদি যেটা কমেন্ট করো আমি চেষ্টা করব সেই চ্যাপ্টার বা সেই সাবজেক্টের উপরে ম্যাথ দেওয়ার জন্য। আজকে লাইভ ক্লাসটা এখানে শেষ করব। এই অঙ্কটা তোমরা নিজেরাও ট্রাই করবা, যদি না পারো আমাকে বলবা, আমি পরের
ক্লাসে এই ধরনের আরও ডিটেলস কয়েকটা অঙ্ক নিয়ে আসবো। আমার যেহেতু আরেকটা বেস আছে অফলাইন মানে সিক্রেট গ্রুপে, আমার একটা লাইভ ক্লাস আছে, সেটাতে জয়েন করতে হচ্ছে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।